স্বাগত দীপ্ত স্পোর্টস উইকেন্ডে, সঙ্গে আমি অঘর মণ্ডল। বিতর্কিত রেফারিং, ফুটবলের সেটা আন্তর্জাতিক কিংবা ঘরোয়া, যেখানেই দল হারলে একই অজুহাত, কখনো কোচ কখনো ফুটবলারদের কাছ থেকে। কিন্তু এই বিতর্ক যাদের কারণে হয়, কতটা ইচ্ছাকৃত কতটা অনিচ্ছাকৃত বিতর্কের জন্ম হয়, সেই সব বিষয় নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো, বিতর্কিত রেফারিং নিয়ে। এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন ফুটবল ব্যক্তিত্ব, দুজন দুই ভূমিকায় আছেন। আজাদ রহমান, ফিফার সাবেক রেফারি, এবং আছেন গোলাম সরোয়ার টিপু, সাবেক জাতীয় কোচ। আপনাদের দুজনকেই স্বাগত। কেন এই প্রসঙ্গটা উঠলো খুব সহজেই বলি। একেবারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ দিকে এসে যে ব্যাপারটা ঘটলো, বিশেষ করে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের ম্যাচ শেষে বায়ার্নের কোচ বলতে বাধ্য হলেন বা বললেন, ইচ্ছা করে বলুক আর অজুহাত হিসেবে বলুক, তিনি বলেছেন যে ফলাফলটা ডাকাতি করে নেওয়া হলো তাদের কাছ থেকে বিতর্কিত রেফারিংয়ের কারণে। আজাদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আসলে একজন রেফারি একেবারে সাদা চোখেই দেখেন, যদিও তার দুই পাশে আরও সহকারী থাকেন, কিন্তু সিদ্ধান্তটা রেফারিকেই দিতে হয়। এই যে বিতর্কিত রেফারিং শব্দটা শুনলে আসলে রেফারিদের অনুভূতিটা কেমন হয়? ধন্যবাদ দাদা। বিতর্কিত শব্দটা মনে কেউই পছন্দ করেন না, সেটা প্লেয়ার হোক, কোচ হোক এবং রেফারি হোক। আমরা তো মানুষ যারা রেফারিং করি। আমাদের রেফারিংয়ের কিন্তু একটা প্রচেষ্টাই থাকে যত কম ভুলের সংখ্যা যত কমানো যায়। এই জন্য কিন্তু ফিফা একটা ওয়ার্ল্ড ওয়াইড গাইডলাইন দিয়েছেন, ফিফা একটা বই বের করছে লজ অফ দ্য গেমের উপরে। এএফসি, আমাদের এশিয়ান ফুটবল কনফেডারেশন, আমাদের প্রত্যেক রেফারিকে নিয়ে, এলিট রেফারিদের নিয়ে কোর্স করান, তারপর কোচেসদের নিয়ে কোর্স করান। তো আমাদের কম এররের চেষ্টা করেন সবাই। তবুও মাঠে কিন্তু অনেক সময় একজন রেফারির ওই দিনটা থাকে না। অনেক সময় যখন একটা ফুটবলারদের মতন রেফারিরও একটা খারাপ দিন আসে, যদিও এটা কখনই বলা যাবে না ওইটা ইচ্ছাকৃত একটা খারাপ দিন। তো আপনি যদি রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের খেলাতে যান, ওই দিন হাঙ্গেরি রেফারি ছিলেন কাসপেই। হি ওয়াজ নর্মালি, উনি কিন্তু খুব ভালো রেফারি হিসেবে ওয়ার্ল্ডে পরিচিত এবং টাফ বড় বড় ম্যাচগুলো চালান, ওই দিনও চালাচ্ছিলেন। তো আমাদের না রেফারিংয়ে একটা কথা আছে, উই নিড টিম ওয়ার্ক। রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারিজ, ফোর্থ অফিসিয়ালস, এবং যেটা ফিফা এখন নতুন ইন্ট্রোডিউস করেছেন AAR, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারিজ। তো এখন বাড়িয়েছে কেন? কম এররের জন্য। তারপরেও ওই দিনটা আমরা যদি বিভিন্ন পয়েন্টে যাই, পরবর্তীতে আরও আলাপ আসবে, দেখব যে ওই দিন আসলেই মনে হয় আমার দৃষ্টিতে অ্যাজ এ রেফারি, আমার দৃষ্টিতে মনে হয়েছিল ওই দিনটা রেফারি ছিল না। কিন্তু দিন শেষে কোচ যখন বললেন যে ফলাফলটা ছিনিয়ে নেওয়া হয়েছে বা ডাকাতি করে নেওয়া হলো, আসলে এটাও কি কোচদের হারার পরের স্বাভাবিক প্রতিক্রিয়া, যে দল হারলে বলতেই হবে এরকম? তিনিও জানেন যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হতেই পারে, অনেক সময় অনিচ্ছাকৃত ভুলটা বড় হয়ে দেখা দেয়। এটাও কি আসলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মধ্যেই বলা? হয়তো বায়ার্নের কোচকে এখন জিজ্ঞেস করলে আরও সফট টোনে বলতে পারতেন। ধন্যবাদ। এখন আমি অনেকদিন কোচিং করেছি, জানেন যে ইনস্ট্যান্ট রিয়াকশন এটা। তবে হয় কি, খেলার ইয়েটা দেখতে হবে, তো গুরুত্বটা দেখতে হবে, কোন দুইটা ক্লাব এবং মুহূর্তগুলো কি কোয়ার্টার ফাইনাল, মানে ওইখানেই ডিসিশন হয়ে গেল যে কারা সেমিফাইনালে যাচ্ছে। ইকুয়ালি গুড, দুইটা টিম দুর্দান্ত ইয়েতে আছে, দুইটাই চ্যাম্পিয়নশিপের, মানে তাদের হোমের। হ্যাঁ, একজন হলো 8 পয়েন্ট ডিফারেন্স, আর একজন বোধহয় 4 পয়েন্ট ডিফারেন্স, মানে সেকেন্ড ইয়ের থেকে। এই অবস্থাতে খেলাটা তো মানে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা ওই যে এররগুলি, যদি আমি আজাদের সঙ্গে একমত, এররগুলি যদি বাদ দেয়, খেলার স্ট্যান্ডার্ড কিন্তু দুর্দান্ত স্ট্যান্ডার্ড ছিল, দুর্দান্ত খেলার স্ট্যান্ডার্ড, খুব এনজয় করেছি। কিন্তু কথা হলো যে এই জিনিসগুলো, যে এটা এখন আজাদ পরিষ্কার করে বলে নাই, কিন্তু কথা হলো যে ওটা রেফারিকে আমরা পুরোপুরি ওই যে অফসাইড গোলটার জন্য যদি বলি, ওটা তো ওর থেকে তো বেশি রেসপন্সিবিলিটি ছিল অ্যাসিস্ট্যান্টের। ওই প্রসঙ্গে আমি আসবো। হ্যাঁ, তো অ্যাসিস্ট্যান্টের দোষ ছিল। এখন রেফারি, ঠিক আছে, আপনি যেটা বলছিলেন যে ডাকাতি করে, এটা বোধহয় বলছিল রুবেন, বোধহয় এই কথাটা বলেছে। হ্যাঁ, এটা নট কোচ বলেছে যে না, মিস্টেকস এটা না, আনচেলত্তি যেটা বলেছে যে ভুল হতেই পারে, কিন্তু এত ভুল ইট ইজ নট এক্সপেক্টেড। হ্যাঁ, এইভাবে বলতে বিগ ম্যাচে, হ্যাঁ, এই বিগ ম্যাচে, এইরকম একটা মানে ক্রুশিয়াল ম্যাচে। যাই হোক, তো আসলে
এটা তখন মানে সে ওই আউট অফ মানে ফ্রাস্ট্রেশন বলেন, তার টিম তো খুব ভালো ফুটবল খেলেছে, হ্যাঁ তার টিম এক পর্যায়ে তো মনে হচ্ছিল যে হ্যাঁ তারাই সেমিফাইনাল। তারপরে এখন মানে ওই অফসাইডের ওইটা তো অ্যাসিস্ট্যান্টের দোষ, কিন্তু যেটা ওই যে ভিডালের যেটা ইয়েটা দিল যে দুইটা ডাবল সেকেন্ড ট্যাকেলটা, এটা আমরা এখন কোচের রিয়াকশন দেখলাম, প্লেয়ারদের রিয়াকশন, রুবেনের রিয়াকশন দেখেছি, রিবেরের রিয়াকশন দেখেছি। এখন যখন স্লো মোশনে দেখানো হলো তখন বোঝা গেল যে ট্যাকেল ওয়াজ অন দ্য বল, and it was a fair tackle. হ্যাঁ ফেয়ার ট্যাকেল, হ্যাঁ। কিন্তু ওই যখন নাকি প্রথম খেলার ভিতরে যখন তখন কিন্তু বোঝা যায়নি, তখন কিন্তু মনে হয়েছে যে সে পেছন থেকে মানে এখন তো পেছন থেকে, এবং Vidal was coming in recklessly. হ্যাঁ Movement was very কুইক, খুব ভালো রাশ করেছিল, তাই না? ওই অ্যাটিটিউড সবটা মানে তার ওই যে রাশ করাটা সব মিলে এবং তারপরে যে ওই পড়ে যাওয়া সবকিছু মিলে রেফারি তখন জিনিসটা, ওই সময় তো তার চোখ, সে তো আর স্লো মোশনে দেখে নাই, এখন সাদা চোখে দেখেছে, তো ন্যাচারালি এখন ভুল। এটা এখন আমরা পরে বুঝতে পারলাম, ওই সময় তো যদি আমরা যদি স্লো মোশনটা না দেখতাম, খুব এখন যেমন কনফিডেন্টলি বলছি যে ইট ওয়াজ এ মিস্টেক, আমরা কিন্তু বলতে পারতাম না। আসলে এই যে সাদা চোখে দেখা, আমি আরো পেছনে ফিরে যেতে চাই। সাদা চোখে তো ম্যারাডোনা হাত দিয়ে গোল দেওয়ার পরও কেউ বোঝেনি, জি জি, কিন্তু পরে স্লো মোশনে বোঝা যায় যে হ্যাঁ কি ঘটলো। তো এখন এই যে প্রযুক্তি আপনাকে আপনার চোখটাকে খুলে দেয়, তো রেফরিদের এখন জোরে সোরে আলোচনা হচ্ছে যে প্রযুক্তি যখন আছে তখন তার ব্যবহারটা কেন হবে না, আরও বেশি ব্যবহার হলে অসুবিধা কোথায়? আসলে অসুবিধাটা কোথায় রেফরির জন্য? প্রত্যেকটা প্রযুক্তিরই কিন্তু উপকারিতা অপকারিতা আছে। এটা আমরা যদি ফুটবলে দেখি, ফুটবল ইজ এ ডাইনামিক গেম। 90 মিনিটের খেলা, 45 সারা বিশ্বের দর্শক কিন্তু 45 মিনিট চোখ সরাতে পারে না, এত মজার একটা খেলা। এবং এই সময়ের মধ্যে যদি আপনি ইন্টারাপ্ট করেন, আপনি যদি গোল লাইন টেকনোলজিতে যান বা যেটা ভিডিও টেকনোলজি একটা নতুন আসতেছে ওইটাতে যদি যান, ওইখানে কিন্তু আপনি দেখবেন যে খেলা স্টপ করতে হবে। লাইক ক্রিকেটে তো সারা দিনের খেলা, ফুটবল 90 মিনিটের খেলা, ওইখানে স্টপ করলে এবং ডিসিশনটা দিতে গেলে প্লেয়ারদের কিন্তু মানে দর্শকদেরও, আমার মনে হয় দর্শকদেরও বোরিং লাগবে, এবং রেফারির যে একটা পাওয়ার খেলা পরিচালনার ক্ষেত্রে সেটা কিন্তু অনেকাংশে খর্ব হয়ে যাবে। তবে উপকারিতা হলো রাইট ডিসিশনটা পাওয়া যাবে, রাইট ডিসিশনটা। কিন্তু আপনি কতবার চাবেন, যদি লিমিট থাকতে হবে। ফিফা ইজ ওয়ার্কিং অন ইট, ফিফা প্রতিনিয়ত চেষ্টা করছে। যেমন AAR, এডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারিজ, ওনাকে কেন ইন্ট্রোডিউস করা হলো পোস্টের পিছনে? জার্মানি এবং ইংল্যান্ডে খেলাতে যদি যাই, যে বলটা ভিতরে যে আবার বাইরে চলে আসছে, ওই মানে সুপারম্যান হলেও মানে ওই গোলটা ডিসিশন দেওয়া সম্ভব হতো না, কিন্তু খালি চোখে আমরা দেখেছি ইট ওয়াজ ক্লিয়ার গোল। তো ওই ডিসিশনগুলো কিন্তু এখন আর হচ্ছে না। আগে গোল পোস্টের বল ক্লিয়ারলি ক্রস করলো, কিন্তু গোল লাইন ফুললি ক্রস করলো, কিন্তু গ্রাউন্ডে অথবা এয়ারে, আগে কিন্তু এটা কিন্তু সাদা চোখে দেখা যেত না। স্ট্যান্ড রেফারিজরা ভালো পজিশনে না থাকলেও দিতে পারতেন না। কিন্তু এখন এই যে গোল লাইন টেকনোলজিতে AAR আসছেন, ওনারা এসে কিন্তু অ্যাসিস্ট করছেন, এবং এতে কিন্তু এখন বিতর্ক আগের চেয়ে অনেক কমে গেছে। আপনি এই খেলাতে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের খেলায় মার্সেলো যেই বলটা সেভ করলেন, এবং গোল লাইন থেকে হিজ বডি ওয়াজ ইনসাইড দ্য গোল লাইন, বাস হিজ হেড ওয়াজ অন দ্য লাইন, গোল লাইন, অ্যান্ড বল কিন্তু স্টিল অন দ্য লাইনে, নট ফুললি ক্রসড। সো এটা কিন্তু আমরা একটা উপকার পেয়েছি। কেউ কিন্তু বলে না ভালো পয়েন্টের কথা, যে আমরা তাহলে আমরা এররের সংখ্যা অনেকাংশে কমে আসছে। না, এই যে আপনি বারবার একটা কথা বলছেন যে কতবার ব্যবহার করা যাবে প্রযুক্তির, আপনি ক্রিকেটের উদাহরণ দিলেও সেখানেও DRS সিস্টেমে 2টো করে দেওয়া থাকে, বা এরকম একটা যদি থাকে, সংখ্যা যাই হোক, কিন্তু ধরুন ফুটবলের মতন একটা গতির খেলা মাঝখানে থামানো হলে খেলোয়াড়দের উপর তার প্রভাবটা কী পড়বে? আমি দর্শকের কথা ভুলে যাই, দর্শকের চোখ কোন দিকে যাবে সেটা না, শারীরিকভাবে খেলোয়াড়দের আবার ওয়ার্ম আপ, আবার এইটার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা যদি এই প্রযুক্তির ব্যবহার হয়? এখন এই আজাদের সঙ্গে একমত যে এটা যে গতির, এখন তো ফুটবলটা আগের থেকে আমাদের সময় আমরা যা খেলেছি বা আমরা যখন প্রথম দেখতাম ওয়ার্ল্ড কাপ, তার থেকে দিনই খেলার গতি বাড়ছে। এখন এই যে DRS বলেন ক্রিকেটে, এখন ক্রিকেটে তো একটা বল করার পরে বলার রান আপের ওই সময় তো DRS করে আরামই করা যায়। ফুটবলে আপনি কোথায় করবেন?
ওই খেলাটাকে স্টপ করতে হবে। আমি আজাদের সঙ্গে একমত, একদম খেলাটা বন্ধ করে রাখতে হবে। ওই ক্রিকেটে তো বন্ধ করতে হয় না, ক্রিকেট তো এমনি প্রতি বলের পরই বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি বলের পরই। আর ক্রিকেট এখন আমার বলাটা ঠিক হবে কিনা জানি না, এটা তো আনইভেন খেলা একটা, দুজনের লোক খেলতেছে 11 জনের এগেনস্টে, দুজনও বলা যায় না, একজন খেলতেছে, যে ব্যাটিং করতেছে হি ইজ প্লেইং এগেনস্ট 11। হ্যাঁ, ফুটবল তো এখন কত হলো পানি খাচ্ছে সব কিছু, পানি এখন ফুটবলও খায়, কিন্তু খেলা কিন্তু চলছে। হ্যাঁ, এই এখন প্লেয়ারদের, আপনি যেটা বারে বারে জানতে চাচ্ছিলেন যে প্লেয়ারদের উপরে ইম্প্যাক্ট হবে। হ্যাঁ, প্লেয়ারদের উপরে ইম্প্যাক্ট হবে। ধরেন একটা মুভমেন্ট এখন ক্রিকেটে তো বোধহয় এরকম কি জানি এরকম করে নাকি, না এই সাইন দেয়, এই সাইন দেয়। হ্যাঁ, তো এখন ফুটবলে এখন ধরেন বল অ্যাটাকিং থার্ডে গেছে, পিছন থেকে গোলকিপার দেখালো এরকম কিছু একটা, এটা সম্ভব কিনা, এটা আমার কাছে মনে হয় না এটা খুব ভালো একটা পদ্ধতি। আর তাছাড়া ওর সঙ্গে আমি একমত যে অথরিটি থাকবে না তো রেফারি, তাহলে রেফারি থাকার দরকারটা কি? তো সবাই খেলবে মাঠে, বাইরে থেকে মানে কন্ট্রোল করা সাইড স্ক্রিনে। এখন কথা হলো যে এরার যত কমানো যায় সেইটা চেষ্টা করা উচিত। আর এখন ওই রেফারি সম্বন্ধে বলছে যে সে খুব নাম করা রেফারি এবং খুব কোয়ালিটি রেফারি, এবং সে বড় বড় ম্যাচই করে আসছে। এখন প্রথম যেটা তার মিস্টেক যদি বলি, রেফারিকে ঢালাওভাবে যারা নাকি মানে সব মানে ওই দিন রিয়াল মাদ্রিদ পছন্দ করে না, আমি বলবো বার্সেলোনাকে যারা বেশি পছন্দ করে তারা পছন্দ করে নাই, ফাইন, মানে পরে দেখা স্লো মোশনে দেখে বুঝছি আমরা যে ভুল হয়েছে। প্রথমটা তো রেফারিকে তো বলে কোনো লাভ নেই, ওটা তো স্ট্যান্ডার্ড প্রবলেম। যেটা আমি ওই যে ভিডালের যেটা, সেইটা রেফারির মিস্টেক। কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে স্লো মোশনে দেখানোর আগে উই আর শিওর যে এটা ভুল? এটা কেউ বলতে পারবে না। তো ন্যাচারালি এখন আমরা, হ্যাঁ, কিন্তু আরো একটা প্রশ্ন আছে। ধরুন একই রকম ট্যাকেল যখন রুবেনকে করা হলো, সেই সময় কার্ড দেখা, ভেরি গুড পয়েন্ট। আমি একটু সেই সময়টা কার্ড দেখানো হয়নি। আচ্ছা, আমাদের কিছু কিছু কথা আছে ট্যাকেল, যেমন ফাউল 3 ধরনের, কেয়ারলেস, রেকলেস অ্যান্ড ইউজিং এক্সেসিভ ফোর্স, 3 ধরনের ডিফাইন করি আমরা লজ অফ দ্য গেম অনুযায়ী। তো কেয়ারলেস, আপনি বল খেলতে গেলেন কিন্তু আনইনটেনশনালি, দেয়ার ওয়াজ নো ইন্টেনশন টু হিট ইউ অর ট্যাকেল ইউ, অসাবধানতাবশত লেগে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফাউল হবে কিন্তু কোনো কার্ড হবে না। আর রেকলেসলি যেটা বেপরোয়াভাবে খেললেন, আপনি খেলা কোনো উদ্দেশ্য ছিল না, বেপরোয়া বল অথবা ম্যান, ওই ক্ষেত্রে আপনি ইয়েলো কার্ড। এখন আপনি যদি রোভেনের সিচুয়েশনটা দেখেন, সে তার কোথায় কোন অ্যাঙ্গেলে যাচ্ছিল, কতটুকু পসিবিলিটি ছিল টু স্কোর, সেই ক্ষেত্রে ইট ওয়াজ টোটালি ডিসক্রিপশন অফ এ রেফারিজ। লজ অফ দ্য গেম অনুযায়ী রেফারিজ পয়েন্ট অফ ভিউতে রোভেনের অ্যাটাকটা, ইট ওয়াজ হি হ্যাজ গিভেন দ্য গুড ডিসিশনস। দ্য প্লেয়ার ওয়াজ ট্রাইং টু প্লে দ্য বল, আমরা যদি দেখি প্লে দ্য বল, বাট আনফর্চুনেটলি হি কুড নট রিচ দ্য বল। সে তখন কী করলো, তার পায়ে, রোভেনের পায়ে একটা সুন্দর একটা ছোট্ট একটা ট্রিপিং যেটা বলি আমরা, ছোট্ট একটা ট্রিপ ওই জাতীয় হয়ে গেছে, ট্যাকেল টাইপ। এই ক্ষেত্রে রেফারি ক্যান একটা ডেথ পানিশমেন্ট, কিন্তু পেনাল্টির পরেও যদি আপনি আবার ইয়েলো কার্ড দেন, একটা টিম কিন্তু বেনিফিটেড হয়ে যাবে দুই দিক থেকে। এগুলি আমরা খেলা চলার আগে, খেলা চলাকালীন আমাদের ইনস্ট্রাক্টররা বলেছেন যে ফিল দ্য ম্যাচ, ফিল দ্য অ্যাটমসফিয়ার এবং ইম্পর্টেন্স অফ দ্য ম্যাচ, সব কিছু ইউ শুড কনসিডার। জাস্ট তুমি খেলা, সারা পৃথিবীতে মানুষ আসছে খেলা দেখার জন্য, এটা কিন্তু এনজয়মেন্ট, সারা বিশ্বে একটা দারুণ বিনোদন। সারাদিন পরিশ্রম করার পর ফুটবল দেখতে আসে, অন্যান্য গেমস দেখতে আসে, তোমার দ্বারা যেন কোনো খেলা নষ্ট না হয়। আচ্ছা, খেলা নষ্ট হবে না, কিন্তু আমাদের কথাও নষ্ট হবে না, যেটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি। আমরা কথা বলছি বিতর্কিত রেফারিং নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফিফার সাবেক রেফারি আজাদ রহমান এবং আছেন জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু। তাদের মুখ থেকেই শুনবো বিরতির পর ফিরে এসে। বিরতির পর আবারও ফিরলাম স্পোর্টস উইকেন্ডে। আমরা কথা বলছি বিতর্কিত রেফারিং নিয়ে। ফুটবলে সেটা পাড়া মহল্লার খেলা থেকে একেবারে বিশ্বকাপ পর্যন্ত কখনো কখনো বিতর্কটা খুব বেশি আলোচনায় চলে আসে। গোলাম সারোয়ার টিপু, বিরতিতে যাওয়ার আগে আজাদ যেটা বলছিলেন যে একজন খেলোয়াড় কি খেলছেন, পাশাপাশি রেফারিকে মনে রাখতে হচ্ছে যে দর্শককে
কোনোভাবে যেন খেলাটা বিঘ্নিত না হয়, তারপরেও কিন্তু তাকে কার্ডই ব্যবহার করতে হয় খেলার জন্য, শৃঙ্খলার জন্য। আমরা যে জায়গাটায় ছিলাম যে হয়তো রুবেনের কার্ড প্রয়োজন মনে করেনি, সেটা একটা বড় ব্যাপার, কিন্তু সমর্থকরা তো ব্যাপারটাকে অন্যভাবেই দেখেন তখন। এটা তো আর রেফরিকে গাইডলাইন দেওয়া যাবে, সমর্থকদের তো গাইডলাইন দেওয়া যায় না। না এখন এটা তো এই দুইটা প্রফেশনকে, মানে ফুটবল অঙ্গনে, আমি অন্য প্রফেশনে যাচ্ছি না, ফুটবল অঙ্গনে দুইটা প্রফেশনকে কিন্তু দুইটা জায়গাকে বলা হয় যে থ্যাঙ্কলেস জব। একটা হলো কোচিং, একটা হলো রেফারিং। তো রেফারিং এটা তো আজাদ ভালোভাবেই বলছে, তাই আমি কোচিং এটা তো আমি নিজেই জানি। তো আমি একটা ঘটনা বলি, যে কারণে আমি কোচিং থেকে আস্তে আস্তে দূরে সরে গেলাম বা সরে গিয়েছি আমি। সেটা হলো এই, আমি যে কোনো একটা খেলায়, আমি খেলার কোন খেলা সেটা মনে আছে কিন্তু আমি বলবো না। তো কেন সত্য লুকাতে চান? না, সত্য না, আমি ঘটনাটা মানে কারো নাম আসিয়া পড়বে সেই জন্য আমি আর বলতে চাচ্ছি না। তো দর্শক বুঝবে কিভাবে না, কেন এটা বলছেন? তখন আমি মোহামেডানে কোচিং করি, হ্যাঁ। তো ওই ম্যাচটা আমরা হারলাম, মোহামেডান হারলো। তো আমাদের ন্যাচারালি ফরওয়ার্ডের প্লেয়ারই মিস করেছে গোলটন। এখন আমার ছোটো ভাই খেলা দেখে আগে, আমি বাসায় যাওয়ার আগে ও চলে গেছে, যাওয়ার পরে আমার মেয়েদেরকে বলছে, মেয়েরা তখন ছোটো ছোটো, একজন 2তে পড়ে, একজন বোধহয় 5-এ পড়ে বা 6-এ পড়ে। তো আমি বাসায় যাওয়া পৌঁছার পরে দেখি দুজনেই বাসার বারান্দায় দাঁড়ানো আছে, যেটা সাধারণত আনইউজুয়াল একটা ইয়ে। ওরা দুজনে সমস্যারে দুজনেই বলছে যে আব্বু অমুক ভাই, অমুক চাচা মিস করে আর গালাগালি করে তোমাকে, হ্যাঁ, তো এই কোচিং করার দরকারটা কি? হ্যাঁ, তো এখন এরপরে আমি আমার মেয়েদের দিকে তাকে আস্তে আস্তে তখন চিন্তা করলাম যে এখন অনেক হয়েছে, এখন ফিরে ইয়ে। তারপরে অবশ্য আমি কিছুদিন কোচিং করেছি, কিন্তু মোহামেডানের কোচিং করিনি। যাই হোক, সাপোর্টারদের গালাগালি শুনতেই হতো। দিস ইজ পার্ট অফ লাইফ। এটা যতদিন এখন কি দিন বলে, আজকেও মানে মাথায় আছে, পরের দিন নিয়ে চলে যাবে। কিন্তু কথা হলো যে আপনি যেটা বলছেন দর্শকরা তো আজাদ যেটা বলছিল, দর্শকরা এনজয় করতে আসে। তারা দর্শকের ভিতর পুরোটাই আবেগ, হ্যাঁ আবেগ, তারা যুক্তিযুক্তের ওয়ান সাইডেড আবেগ। হ্যাঁ, তারা টিম যারা ওই বার্সেলোনার সাপোর্টার, তারা প্রত্যেকে, যারা সমর্থক যারা আসে, প্রত্যেকে বার্সেলোনার পক্ষে খেলছে মাঠে, খেলা দেখছে, মানে কি দে আর প্লেইং। এখন ওই সময় যখন তাদের উপরে এইসব এই দু একটা যখন ওই খুশি মানে অপ্রত্যাশিত তাদের বিরুদ্ধে কোনো রকমের ডিসিশন যায়, তখন তারা ইনভলভ হয়ে যায়, কারণ তারা তো খেলছিল এতক্ষণ বার্সেলোনার পক্ষে। সেম থিং ওই রিয়াল মাদ্রিদের পক্ষে খেলছিল। এখন যেমন আমাদের বর্তমানে যেটা আমাদের আবেগের জায়গা ক্রিকেট মানে কি, সব মানুষ টেলিভিশন দেখে অল, কেউ সাকিব হয়ে থাকে, কেউ তামিম ইকবাল হয়ে থাকে, মানে ক্রিকেটে দে আর প্লেইং, এরকম একটা ইয়ে থাকে। এইখানে যখন নাকি তার মানে মন মতো না হয়, বা সে যখন নাকি এখান থেকে মনে করে যে হি ইজ বিং ডিপ্রাইভড, তখন তো সে একটা রিয়াকশন দেখাবেই। কিন্তু সেটা ওই যে আজাদ বলছিল যে তাকে ইনস্ট্রাক্টররা বলে যে তুমি খেলাটার সৌন্দর্যের জন্য তুমি রেফারিং দেখতে তুমি তো আসে না, কেউ দেখতে আসে না, দর্শকরা। তা রেফারিং কি কত স্মার্ট, কিভাবে বাঁশি বাজাচ্ছে, কিভাবে এই করছে ওই করছে, ওইটা দেখার জন্য আসে না। মেসি কিভাবে ড্রিবল করছে, রোনালদো কিভাবে হেড করছে, ওইটাই দেখতে আসে। তো ন্যাচারালি ওইটার জন্য, ওই জায়গাটার জন্য ঠিক থাকে। আচ্ছা, এই জায়গাটা আপনার কাছে এটা কি কখনো অবচেতন মনে হলো, রেফরির মাথায় কাজ করে যে রোনালদো বলটা ধরলো, রোনালদো কি করছে, ঠিক আছে, রোনালদো কখনো ছাড় পেয়ে যান কিনা, অবচেতন মনে হলো সুপারস্টাররা? আমার মনে হয় না। আমাদের কিন্তু গোলাম সেরাটি বলছেন যে দর্শক কিন্তু এইগুলাই দেখতে আসে। না, দর্শক দেখতে আসে, আমি ওনার সাথে দাদা, সেটা হলো এই ওদের রেফারেন্স। আমি একটু ওই মানে যে ওই কোচিং করতে যে এদের কিছু কিছু জিনিস আমাকে জানতে হয়েছে। তো তারা কিন্তু তাদের সেফটিটা দেখে মেইনলি, ভালো প্লেয়ারদের সেফটি, রোনালদোর সেফটি, মেসির সেফটিটা তারা ইনশিওর করে, ফার্স্ট ইস্যু, তাই না? জি জি জি, টিপু ভাইয়ের সাথে আমি একমত। তো আমাদের মানে রেফারিং এর দ্বারা যেন কোনো গ্রেট প্লেয়ার কোনো ড্যামেজ না হয়, রাইট। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলে ধরেন সাব্বির ভাই, যিনি মোহামেডানের সাব্বির ছিলেন, আমাদের আমলের কথা বলছি, ওনারা যখন ড্রিবল করতেন আবর্ণের এগেনস্টে বলেন, বাজে ট্যাকেল হলে কিন্তু রেফারি ব্লো করতেন। তো এরকম আমরা ভালো প্লেয়ারদের, আপনি যেই কথাটা বলছিলেন যে ওনাদের প্রতি কোনো অবচেতন মনে অবচেতন এসে যায় কিনা, ঠিক আছে, রোনালদো দেখি কত দূর যায় না। আমি বাস্তব জীবনে আমি যখন রেফারিং করতাম, এখনও করছি অল্প অল্প, আমার কাছে যেসব প্লেয়ারের খেলা ভালো লাগতো, খেলা চলাকালীন আমি আই এনজয়েড দেয়ার, মানে হাউ টু পাস,
কিভাবে দিচ্ছে, এইগুলি দেখতে আমার ভালো লাগতো। বাট আমি কিন্তু কখনো আমার দায়িত্ব থেকে সরে আসতাম না, আর আমার কারণে কোনো ভালো প্লেয়ার ডিপ্রাইভ হবে এটাও চেতাম না, এবং কোনো প্রিভিলেজ পাবে ওইটাও চেতাম না। কিন্তু এই যে রোনালদোর গোল নিয়ে যে কথা, ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট রেফারির ভুল, কিন্তু রেফারিও তো দেখবেন নাকি? কিন্তু এই ব্যাপারে অনেকেই হয়তো বা জানেন না, এখন ফিফা আগে লাইন্সম্যান বলা হতো, যাদের অ্যাসিস্ট্যান্ট রেফারি, তাদের মেইন ডিউটি হলো টু অ্যাসিস্ট দ্য রেফারি। ফার্স্ট দায়িত্ব হলো তাদের অফসাইড কোনোভাবেই ছুটবে না, একটু দেরিতে হলো কারেক্ট অফসাইড ডিসিশন দিতে হবে। তোমরা জাস্ট সেকেন্ড লাস্ট প্যারালাল ডিফেন্সে প্যারালাল থাকতেই হবে তোমাকে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে সামনে চলে যেতেন, পিছনে আসতেন। এখন স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে লাস্ট ডিফেন্ডার, সেকেন্ড লাস্ট ডিফেন্ডার তুমি ধরে রাখো, ওকে, টু গিভ দ্য কারেক্ট ডিসিশনস রিগার্ডিং দ্য অফসাইড সিচুয়েশন। এখন কিন্তু অফসাইডের সংখ্যাও কিন্তু, অফসাইড থেকে গোল হওয়ার সংখ্যাও কিন্তু কমে গেছে। বাট ওই দিন কিন্তু রোনালদো ওয়াজ মনে ভেরি মাচ ফরচুনেট, যে এক্সটেন্ডের কারণেই হোক, এক্সটেন্ডের ওই সময় এক্সটেন্ড রেফারি কারেক্ট ডিসিশনটা দিতে পারেননি, বিকজ অফ হয়তো বা আমরা যদি অ্যানালাইসিসে যেতাম দেখতাম যে এক্সটেন্ড রেফারি ওয়াজ নট ইন ভেরি গুড পজিশন। বলা হয়েছে যে ভালো পজিশনে থেকেই কিন্তু ভালো ডিসিশন দেওয়া সম্ভব। আপনি যদি একটু কনসেন্ট্রেশনে যদি একটু ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফসাইড দিতে পারবেন। আমি কি একটু তোমাকে সাহায্য করতে পারি? শিওর শিওর। হ্যাঁ, সার্ভিসটা, অফসাইড যেটা হলো সেটা সার্ভিসটা আসছিল বোধহয় র্যামোসের কাছ থেকে। র্যামোসের কাছ থেকে। র্যামোস যখন নাকি র্যামোসের কাছে বলটা যায়, জি, এর আগে কিন্তু 2 মিনিটে পাস হয়েছে, তুমি খেয়াল আছে? জি জি জি। র্যামোসকে একটু লেফট সাইড থেকে বলটা কিন্তু ফ্লোট করালো। জি জি। এই সময় কিন্তু 2-3 বার রোনাল্ডো পিছনে আসছে, সামনে যাচ্ছে, ওদের ডিফেন্সও কিন্তু এই সাফল করতে অফসাইড ট্র্যাপের চেষ্টা করছিল। হ্যাঁ, তো এই যে ওই যে সার্ভিসটা হওয়ার আগে 2-3 বার কিন্তু আপ ডাউন হয়েছে। তখন কিন্তু ওই যে তুমি যেটা বলছিলে অ্যাসিস্ট্যান্ট, জি, তাকে এই করতে হচ্ছে, আমাদের সাইড ওয়েতে রান করতে হয়, লাস্ট ডিফেন্ডারের সঙ্গে সঙ্গে মুভমেন্ট করতে হচ্ছে। আমি ওইখানে মিস করেছে, ইট ওয়াজ হিজ মিস্টেক, এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। কিন্তু কথা হলো যে এটা কি মানে করার আছে? একটা প্লেয়ার এবং একটা টিম বেশি বেনিফিটেড হয়েছে। খুব বেশি যে একটা জিনিস না যে একেবারে মানে 2-3 ওপেন কিছু না, সামনে, নট দ্যাট, মানে খুব টাইট ছিল কিন্তু একদম টাইট কল, ভেরি ক্লোজ, একটা স্টেপ বোধহয় এদিক ওদিক ছিল। জি জি জি। এখন এটা আমি কিন্তু পরে 2-3 বার রিপ্লে দেখছি, কমেন্টেটরও বলতেছিল ইট ওয়াজ ক্লিয়ার অফসাইড। তখন আমি বারে বারে দেখলাম, তখন দেখলাম র্যামোস কিন্তু ফ্র্যাকশন সেকেন্ড সময় নিচ্ছে কোথায় ফেলবে বল, রাইট। হ্যাঁ, সে ড্রাইভ করবে না আসলে সার্ভিস দেবে ভিতরে। ওই সময় কিন্তু রোনাল্ডো একবার পিছনে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, ওই সঙ্গে সঙ্গে ডিফেন্সে যাচ্ছে আসছে, এই সময় সে মিস করে গেছে, কিন্তু ইট ওয়াজ এ মিস্টেক। এবং অফ থেকে সে অনে রিসিভ করেছে, ওই জিনিসটা এক্সটেন্ড রেফারি মানে জাস্ট মেমোরাইজ করতে পারেন নাই। এক্সটেন্ড রেফারিদের কাছে ফ্রিজ হয়ে যায় অনেক সময়, অনেক সাবজেক্ট, যে এই রোনাল্ডো আছে, ওকে সে অন সাইডে আছে, ওকে অফ সাইডে আছে, অফ সাইডে আছে, এরকম। কিন্তু এই কনসেন্ট্রেশনের ব্যাপার, এক্সটেন্ড রেফারির মোর কনসেন্ট্রেশন নিডেড ছিল ওই ম্যাচে। এটা কি মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট রেফারি ফিজিক্যালিও খানিকটা আনফিট, বারবার পেছনে গিয়ে আপনি মানসিকভাবে না দেখে যদি আমরা ওটাই দেখি যে আসলে সেও রোনালদোর সঙ্গে তাল মেলানোর মতন শারীরিক সক্ষমতা ওই মুহূর্তে তার ছিল না, এটা একটা কারণ কিনা? আমার মনে হয় না। আমাদের এক্সটেন্ড রেফারিদের, আমাদের রেফারির চেয়ে এক্সটেন্ড রেফারিদের ওই যে শর্ট রান যেটা বলি 40 মিটার্স রান, এটা কিন্তু টাইমিং কিন্তু কম। তার মানে আপনাকে ইউ হ্যাভ টু বি মোর ফাস্টার দেন রেফারি। রেফারি গ্যালপ করলেও চলে, স্ট্রাইক দিলেও চলে, রেফারি ক্যান ওয়াক, রেফারি ক্যান, কিন্তু এক্সটেন্ড রেফারিতে কিন্তু এই সুযোগটা নাই। তো ওই দিন এক্সটেন্ড রেফারিরা তারা কিন্তু অলরেডি টেস্টেড বিগ ম্যাচ করে। আমরা এত কথা বলছি বিকজ অফ ফিজিক্যাল টেস্ট তো টেকনোলজি। হয় তাদের, অবশ্যই তাদের ওই ম্যাচ দেওয়ার আগে তাদের ফিজিক্যাল টেস্টে তারা ফিট কিনা টোটালি ওইটাও কিন্তু টেস্ট হয়েই তারা আসেন। অনেক পরীক্ষা নিরীক্ষা করে মানে ওনাদের অ্যাসাইন করা হয়। তো আমার মনে হয় ওই দিন এক্সটেন্ড রেফারি যিনি ছিলেন, ওনার থেকে যদি ভালো ডিসিশন আসতো, রেফারির উপর কিন্তু এত প্রেশার, এত কথাবার্তা হয় না। আচ্ছা, রেফারিকে নিয়ে এত কথাবার্তা হতো না, কিন্তু ম্যাচ শেষে বায়ার্নের কোচ কি বলেন সেটা আমরা একটু শুনে দেখি, তারপরে আবার আলোচনায় আসা যাবে যে বায়ার্নের কোচ কি বলছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সত্যি কথা বলতে রেফারির ভুল সিদ্ধান্ত আর ভিদালের লাল কার্ড আমাদের মানসিক দিক দিয়ে দুর্বল করে দিয়েছিল, যার প্রভাব পড়েছে ম্যাচে। রোনালদোর 2টি গোলই অফসাইডের ছিল,
কিন্তু সেটা রেফারির চোখ এড়িয়ে যায়। আমি মনে করি এরকম সিদ্ধান্তের ক্ষেত্রে উয়েফার এখনই উচিত হবে মানসম্পন্ন ভিডিও টেকনোলজি ব্যবহার করা। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার কথা বলবো এবং সেই সূত্র ধরেই আমরা বায়ার্নের কোচ যেটা বললেন যে ইউএফার উচিত, উনি ফিফাকে বলেনি, ইউএফার উচিত আরও বেশি প্রযুক্তির ব্যবহার, আপনার কাছ থেকে শুনবো। কিন্তু যথারীতি একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছে আরও একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, আশা করি ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো। বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস উইকেন্ডে। আমরা কথা বলছি ফুটবলে বিতর্কিত রেফারিং নিয়ে। আজাদ যে জায়গাটায় বলছিলেন যে দুটো দল খেলাটা দুটো দলের, কিন্তু একটা দল একটা সিদ্ধান্তের কারণে মানে বহুমাত্রিক বেনিফিটের যা লাভবান হয়, সেরকম রিয়ালের ক্ষেত্রে কি সেরকম কিছু হলো যে রোনালদোর গোল অফসাইড, গোলটা পেয়ে গেল এবং ওই গোলের সুবাদে ম্যাচে ফেরা মানে পরের রাউন্ডে চলে যাওয়ার রাস্তাটা তৈরি হয়ে যায়, একটা কিন্তু ভুল। হ্যাঁ, আমার মনে হয় কিছুটা অ্যাডভান্টেজ ওই দিন রিয়াল পেয়ে গেছে আনফর্চুনেটলি। আপনি যদি ভিদালের, এটা কি মনে হয় নিজের মাঠে খেলা বলেও একটা বাড়তি চাপ তৈরি হয়ে যায় দর্শকদের দিক থেকে রেফারির উপরে? না না না, এখন আমার কথা হলো একটা টপ লেভেলের চ্যাম্পিয়ন্স লিগের টপ লেভেলের রেফারিজকেই কিন্তু অ্যাসাইন করা হয়েছিল। উনি হাঙ্গেরির রেফারি, তো ওই ক্ষেত্রে ওনার সেই রকম প্রেশার নেওয়ার ক্ষমতা আছে বিধায় কিন্তু তাকে অ্যাসাইন করেছে এবং উনি আগের প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো করেছেন। তো ওই দিন ভিদালের রেড কার্ডটা, যদি রেড কার্ডের ক্ষেত্রে আমরা কি করি, আমরা যদি ভিদালের রেড কার্ডের সিচুয়েশনটা দেখি, ডাবল ইয়েলো, হি ওয়াজ ভেরি ক্লোজার টু ফোর্থ অফিসিয়ালস অলসো টু ভাই। তো এখন আমরা যে কোনো ডিসিশন দেওয়ার আগে আমরা কিন্তু খুব আই কন্ট্যাক্ট করে নিই, এবং এখন রেডিও সিস্টেম ওইখানে তো আরও ভালো, রেডিও সিস্টেম, রেডিও কমিউনিকেশন যেটা করি যে ইজ ইট ইয়েলো আর নট ইয়েলো, নো কার্ড লাইক দিস, আমরা কিন্তু এই ধরনের সংকেত দিই। আমরা বাংলাদেশে কিন্তু এখন ভাইব্রেট সিস্টেম করেছি আমরা, শুধু রেডিও সিস্টেমটা আসেনি। তো ওই ক্ষেত্রে বিফোর ডিসিশন রেফারি শুড হ্যাভ এ লুক অফিসিয়ালস। ওইখানে কিন্তু আমার মনে হয় টোটালি ওই দিন টিম ওয়ার্ক ওয়াজ ফেইলিউর অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। টিমওয়ার্কটা কাজ করে, অ্যাসিস্ট্যান্ট রেফারিজ, ফোর্থ অফিসিয়ালস এবং রেফারি, এই চারজনের যে একটা টিম ওয়ার্ক, ওইটা লাস্টের দিকে রেড কার্ডের পরপরই কিন্তু খেলার দৃশ্যপট সম্পূর্ণভাবে পাল্টে গেল। টিউ ভাই, একটা রেড কার্ড খেলে আপনি যদি জেনুইন রেড কার্ড খান, একটা টিম মেনে নিবে, ক্ষতি হলেও মেনে নেয়। কিন্তু যখন একটা বিতর্কিত, অবশ্যই বিতর্কিত শব্দ আসছে, বিতর্কিত সিদ্ধান্তে যদি রেড কার্ড হয়, হ্যাঁ, তখন একটা টিমের কিন্তু মানসিকভাবে একটা আঘাত করে এবং সেই ক্ষেত্রে কোচেরও মাথায় আঘাত আসে, এবং তখন বাইরে থেকে কিন্তু কোচরাও কিন্তু নির্দেশনা দেন, ওকে তোমার যা ইচ্ছা খেলো। অনেক সময় নেগেটিভ একটা ইনফ্লুয়েন্স চলে আসে মাঠে প্লেয়ারদের উপরে। এই জিনিসটা হয়নি যদিও, কিন্তু ওই দিন ওই জিনিসটার থেকে রেফারি মনে হয় একটু ডিসিশনটা যদি কারেক্ট দিতে পারতেন, দৃশ্যপট হয়তো বা চেঞ্জ হতে পারতো, হয়তো কি হতো সেটা স্কোর লাইন হয়তো অন্যরকম কিছু হলেও হতে পারতো। কিন্তু বায়ার্ন কোচ যেটা শেষ দিকে এসে বললেন যে ইউএফার উচিত আরও বেশি প্রযুক্তি ব্যবহার, ওই লেভেলে কোচিং করানো। এর আগে উনি রিয়ালের কোচ ছিলেন, অনেক শিরোপা তার হাত ধরে আসছে। তাদের মতন একজন কোচ যখন বলেন কোনো সিদ্ধান্তের ব্যাপারে, সেটা তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা তো অবশ্যই ওনার মতো ওই লেভেলের কোচ যখন এটা বলেন, কিন্তু উনি কিছুদিন আগে পর্যন্ত উনি ওই দিনও বলেছেন যে আমি এটার বিরুদ্ধে ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা, কারণ কি এইভাবে তো ক্ষতিগ্রস্ত হতে পারে না একটা দল। তারাও তো অ্যাসপায়ারেন্ট, তারাও চ্যাম্পিয়ন হবে এরকম, তারা দুর্দান্ত টিম, সব নাম করা চ্যাম্পিয়নের মতো সামর্থ্য তাদের, হ্যাঁ, তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো মানে সামর্থ্য তাদের আছে। সেই দলটা যখন এইভাবে ডিপ্রাইভড হয়, তখন তো এই সঙ্গে যারা মানে সারাক্ষণ জড়িত থাকে, তাদের তো সমর্থকদের তো মন ভাঙে, ঠিক আছে, কষ্ট পায়, অনেক কিছু করে, কিন্তু এদের তো এক অন্যরকম সহ্য করে ভেরি ডিফিকাল্ট। তাদের এইখান থেকে মানে আবার রিভাইভ করা নর্মালি একটু কষ্টসাধ্যই হয়, যদিও তারা আমরা বলি কথায় কথায় দে আর প্রফেশনাল, সেই পেশাদার মানুষ তো আপনার হিউম্যান বিং। হ্যাঁ, তো ন্যাচারালি তো উনি খুব কষ্টে বলেছেন যে এটা কিন্তু কিছুদিন আগে উনি বলেছেন যে আমি এটা পক্ষপাতী ছিলাম না। এটা উনি যখন এটা বলেন তখনও বলছেন আমি এটা পক্ষপাতী ছিলাম না, কিন্তু এখন দেখছি যে এটা ছাড়া উপায় নেই, না এইভাবে মানে আমরা আজকে হয়েছি, হয়তো
অন্য দিন ভবিষ্যতে আমরাও হতে পারি, অন্য যে কোনো দলই ভিকটিম হয়ে যেতে পারে। তো এটা তার গুরুত্ব দেওয়া উচিত, এবং এটা তো একটা চিন্তাভাবনা যেহেতু আছে, এখন এটা ভালো মন্দ তারা আরও ভালোভাবে দেখবে, সেই দেখার পরে তখন মানে যেটা বেস্ট তারা চিন্তা করবে, সেটা তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। তবে আমার থাকবে যাতে নাকি ফুটবলের যে সৌন্দর্যটা সেটার জন্য এখন এই ক্রিকেট বল ঘষতে ঘষতে রান্না পেয়ে যাচ্ছে, ওই জিনিস তো মানে ফুটবলে ওইসব জিনিস করতে গেলে তো বিউটি ফুটবলের মানে ওই যে এক্সাইটমেন্টই তো নষ্ট হয়ে যাবে। কিন্তু এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য তো উল্টা হয়ে যায়, আপনি কার্ড যদি ভুল কার্ড দেখান সেক্ষেত্রে তো অন্যরকম উত্তেজনা তৈরি হয়ে যায় মাঠে। আচ্ছা, আমি এখন ওইটা এই যে ভুল তো আমরা কখন বুঝলাম, মানে টেকনোলজি প্রযুক্তির সাহায্যে। প্রযুক্তির সাহায্যে মানে আমরা ওই প্রযুক্তির সাহায্যে। এখন যদি আপনি প্রত্যেকটা ট্যাকেলে প্রত্যেকটা হুইসেল বাজলো, সঙ্গে সঙ্গে ওইটা হুইসেলটা ঠিক হলো কিনা এটার জন্য যদি আপনি প্রযুক্তিতে প্রতিবারই যেতে থাকেন 90 মিনিটসের খেলা, সেটা তো আমরা শুরুতে একটা আলোচনায় একটা বিষয় আছে যে একটা নির্দিষ্ট সংখ্যা আপিল আপনি করতে আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আপনার আর্গুমেন্টে ধরে নিলাম ভিডালের ওই ওইটা যেটা হলো, এটার আগে ধরেন দুইটা নিয়ে নিচ্ছে বায়ার, তাহলে আক্ষেপ কম থাকতো তাদের, তাহলে হয়তো আক্ষেপ কম থাকতো। এটা আসলে এটা নট সলিউশন। কিন্তু গোলাম স্যার আর টিপু দিন শেষে এটা বলতে হবে যে ফুটবল আমরা যতই বলছি যে এখন বিনোদন আনন্দের, কিন্তু দিন শেষে এটাও সত্য ফুটবল অনেক বড় এক ইন্ডাস্ট্রি, ফুটবল অনেক বড় পণ্য। সেই জায়গায় কেউ জেনে শুনে ভুল পরিকল্পনা করে তো ক্ষতিগ্রস্ত হতে চায় না। আমরা যদি আনন্দের ক্ষতি, ঠিক আছে আমরা কম আনন্দ পাচ্ছি সেটা, কিন্তু এর সময় তো আর্থিক ওইটাই আমি আপনার সঙ্গে একমত যে যাই করুক যাতে ফুটবলের মানে এই যে সৌন্দর্যটা, হ্যাঁ এই যে 90 মিনিটসের যে মানে এক্সাইটমেন্ট, এইটার জন্য কোনো রকম ভাবে এটার জন্য কোনো রকমের ইয়ে না হয়, ডিসরাপ্টেড না হয়। আমি টিপু ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। আপনি যেটা ভিডিও অ্যানালাইসিসের কথা, টেকনোলজির কথা, ইমপ্লিমেন্টেশনের কথা বললেন, বায়ার্নের কোচ যেটার জন্য অনুরোধ করেছেন, না উনি বলছেন এটা চিন্তা করা উচিত। এটা তো ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট টু ইউএফএ। ফিফা মানে আইএফএ বিট থেকে যেটা বলা হয় সব কিছু কিন্তু ওনারা নখদর্পণে চেষ্টা করেন অ্যানালাইসিস করার জন্য যে এটা ফুটবলে কোনো ক্ষতি করবে কিনা। কোনো একটা আইন, নতুন আইন প্রডিউস করার ক্ষেত্রে, ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু ওনারা ওটা অনেক পরীক্ষামূলক চালান। কিন্তু এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন এখনই শুরু করে দিলে এটা কিন্তু টিপু ভাই অনেক অর্থনৈতিক একটা ব্যাপার, এটার সাথে টাকা পয়সা জড়িত আছে এটার সঙ্গে। আমরা বাংলাদেশে কিন্তু এখনো রেডিও সিস্টেমটাও ইন্ট্রোডিউস করতে পারি নাই, ওইখানে এআর আমরা কিন্তু এখনো ইন্ট্রোডিউস করতে পারি। আপনি ভালো পয়েন্ট রেইজ করেছেন যে ধরুন উয়েফা খুব রিচ সংগঠন, তারা পারবে, ফিফা পারবে, কিন্তু ঢাকা লিগ বা আপনি একই ফুটবল তো একই নিয়মে খেলা হবে, আপনার ধরুন বরিশাল খুলনা লিগ হলে সেখানে কি আসবে, এরকম প্রশ্ন তো জাগবে। তাহলে একই খেলায় বিভিন্ন রকমের মান বিবেচনা করে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সেটা তো আরও ফুটবলীয় বৈষম্য দেখা দিবে। অবশ্যই বৈষম্য দেখা দিবে। তো এই ক্ষেত্রে তো ফিফাও চেষ্টা করবে, যদি ইন্ট্রোডিউস করেনি ওনারা, ইন্ট্রোডিউস করলে ওনাদের কিন্তু একটা প্রজেক্ট থাকে সারা বিশ্বের আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিজগুলোকেও কিন্তু ইকুইপমেন্ট দিয়ে হেল্প করা, এবং এই হাউ টু ইউজ ওনারা শিখান সব কিছু। তো সব কিছুই মনে বুঝে শুনেই পরীক্ষামূলকভাবেই ওটা বাস্তবায়ন করা হবে আমার যা মতে। তবে রেফারিজ পাওয়ার যদি খর্ব হয়, কেউ রেফারিং পেশাও আসবেন না। আপনি যদি যেখানে মূল্যায়ন কেউ যদি না করে, আপনি কিন্তু এখানে যাবেন না কখনো। তারপরে মানে মোটামুটি খেলায় যদি বিঘ্ন ঘটে, ফুটবলে সৌন্দর্যে, ওই খেলাও দেখতে আসবে না, দর্শকহানি হতে পারে, অনেক কিছু হতে পারে। অনেক কিছু হতে পারে, কিন্তু সবশেষে হওয়া উচিত ফুটবল খেলাটা ভালো, নিখুঁত সিদ্ধান্ত হওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে ওটাও আমরা বলতে পারি যে রেফারি তিনিও তো মানুষ, প্রযুক্তি তো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত, মানুষ প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত না। সুতরাং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারটাই হোক, সেটা নির্ভুলভাবেই হোক, এবং একটা মাত্রা রেখে হলে দোষটা কোথায়? না দোষ নেই, আমি আপনার সঙ্গে এর আগেই বলছিলাম যে যেহেতু প্রায় দেখা যাচ্ছে যে এই রেফারিং নিয়ে কথাবার্তা হচ্ছে বা এটা নিয়ে অসন্তুষ্টি প্রায় দেখা যায়, যারা হারে বিশেষ করে তাদের তো অসন্তুষ্টি থাকেই। তারপরে যে রেড কার্ড, যেই ভিডালের তো দুঃখ থেকেই যাবে যে সে 90 মিনিটস ম্যাচটা খেলতে পারলো না, ডিপ্রাইভড হলো।
এইসব জায়গাগুলিকে কতটা মিনিমাইজ করা যায় প্রযুক্তির মাধ্যমে, সেটা করলে কোনো আপত্তি নাই। কিন্তু সবশেষে কথাটা হলো যে ফুটবলের যে কারণে ফুটবল বিশ্বের 1 নম্বর খেলা, মানে অস্বীকার করার তো কোনো স্কোপ নাই। আচ্ছা, 1 নম্বর খেলার জন্য ওই যে কী কারণে, কারণ হলো এটার যে 90 মিনিটসের এক্সাইটমেন্ট সব কিছু, এইটার জন্য কোনো রকম ব্যাঘাত না ঘটে, বা এটাকে মানে ইন্ট্যাক্ট রেখে, মানে এটার এক্সাইটমেন্ট সব কিছু ইন্ট্যাক্ট রেখে যদি আমরা প্রযুক্তির ব্যবহারটা সর্বোচ্চ পর্যায়ে করতে পারি, আমার কোনো আপত্তি নেই। আপনারও নিশ্চয়ই আপত্তি? আমার কোনো আপত্তি নেই। টিউবের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, ফিফা কিন্তু এখন আইনের ব্যাপার খুব কড়া করে। আপনারা যদি আপনাদের আমল থেকে দেখেন আর এখনকার আমলে, আগে কিন্তু ইনজিউর্ড প্লেয়ারের সংখ্যা বেড়ে যেত, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন, কিন্তু এখন কিন্তু পঙ্গুত্বের সংখ্যা কমে আসছে তুলনামূলক। কারণ কি? আইন। আগে যে কোনো জায়গায় লাগলে হাফওয়ের এখানেই হোক, শিউর তো গোলেও কিন্তু রেড কার্ড ছিল না। এখন কিন্তু টুয়ার্ডস দ্য গোল পোস্ট, 1:1 রেড কার্ড, এই ধরনের আইনগুলো যে চলে আসছে, এগুলির কারণে সব জায়গায় ট্যাকেল করলে এই ট্যাকেলে এই ধরনের কশন হবে। এটা সারা বিশ্বে কিন্তু এটা কিন্তু একটা প্রচার করে দিচ্ছে ফিফা। এবং আপনি জানেন যে সি লাইসেন্স কোর্স, বেসিক যেটা কোচেসদের কোর্সে, লজ অফ দ্য গেমস ভাইটাল পার্ট একটা। কোচদেরও আইন জানতে হবে। কোচরা যদি আইন জানেন, উনি ওনার প্লেয়ারদের ভালো শিক্ষা দিবেন এবং প্লেয়াররা সেটা মাঠে কারেক্টলি ইমপ্লিমেন্ট করবে। তো আমার মনে হয় ওই খেলা বাদ দিয়ে, মানে রিয়াল এবং বায়ার্ন মিউনিখের খেলা কোনো উদাহরণ হতে পারে না। খারাপটা কিন্তু আমরা নেওয়া উচিত না। আমরা ভালোটাভাবে নিয়ে ভালো কিছু গ্রহণ করে আরও ফার্দার যেন আমাদের ভালো রেফারিং হয়, বিতর্কের ঊর্ধ্বে থাকে, কম এররের সংখ্যা চলে আসে, সেটাই মনে আমাদের কামনা। এতক্ষণ শুধু ভিডাল, আনচেলত্তি, তারপরে রিবেরির কথা শুনলাম। এখন ইসকো তো একটা কথা বলেছে, ইসকো বলেছে যে আমরা আগের ম্যাচে যে পেনাল্টিটা দেওয়া হয়েছিল ওটাও তো এটা কি ইন্টেনশনাল? তো এটা খেলার, এটা ফুটবল, এটা পার্ট অফ ফুটবল। আচ্ছা, আর জিদান যেটা বলেছে যে সবকিছু ঠিক আছে, ভুল তো মানুষই করে, কিন্তু তারপরে যে গোলের যে ইয়েতে, তাতে তো আমরা ডিজার্ভ করি উইন, আমরা সেমিফাইনালে খেলার দল তো আমরাই। এখন যে আনচেলত্তির কথাও, আনচেলত্তির কথার ভিতরে যুক্তি, আনচেলত্তির কথার ভিতরে যুক্তি আছে, জিদানের কথাও যুক্তি আছে যে ভাই হোমে তো তোমাদের মাঠে আমরা জিতে আসছি। হ্যাঁ, তো এইসব না কথা, সেটা না, এগুলি আর্গুমেন্টের জন্য অনেক রকমের কথা বলা যাবে, কিন্তু কথা হলো যে খেলার সৌন্দর্যটা রক্ষা করে এই যে বিতর্কগুলি, এই কারণে আমরা আজকে বসছি না, তো আপনি আমাকে ডাকতে নিন না আজকে। আচ্ছা, যাই হোক, তো এই অন্য বিষয় নিয়ে কথা হতো। এই বিতর্কটা যত কম বিতর্কটা যাতে না থাকে, সেদিকে আমাদের যদি নাকি আমাদের ভালো যদি প্রযুক্তি আসে, অসুবিধা তো নাই। আচ্ছা আশফাক, কিন্তু আমি আবার সেই বিরতিতে যাচ্ছি। দর্শক, স্পোর্টস উইকেন্ডে নিচ্ছে আরও একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, ফিরে এসে সঙ্গেই পাবো সেই আশা রাখছি। বিরতির পর আবারও ফিরলাম স্পোর্টস উইকেন্ডে। বিতর্ক যত কমিয়ে আনা যাবে ততই ভালো, পাশাপাশি সৌন্দর্যটাকে ধরে রাখার ব্যাপারে ফিফা অনেক যেসব আইন প্রণয়ন করেছেন বা প্রয়োগ হচ্ছে রেফারিদের হাত ধরে, সেখানে কিন্তু যারা পুরানো প্লেয়ার, আমি আমার পাশেও একজন পুরানো প্লেয়ার, পুরানো দিনের, তাদের মনে কি কখনো উকি দেয় না, যা আমাদের সময় যদি এই আইনটা থাকতো, তাহলে হয়তো, আমি প্লেকেই যদি বলি, তাহলে হয়তো 66-এ বা প্লেকে ওইভাবে বেরিয়ে আসতে হতো না মাঠ থেকে, ম্যারাডোনার অবস্থাই হতো না। এটা কি মনে হয় যে ফিফা জেনে শুনেই এখন অন্তত সঠিক দিকে যাচ্ছে, সুতরাং সেই সঠিক দিকে যাওয়ার পথে যদি প্রযুক্তির ব্যবহার বাড়ে, তাতে খুব বেশি ক্ষতি হবে না? এটা কি টিউবাই বলবেন না? আগে আপনার কাছ থেকে আমি বলছি, টিউবাইদের আমলের কথা যদি বলেন, পেলের আমলের কথা যদি বলেন, আমরা কি ডিজিটাল হচ্ছে কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করছি। তখনকার ডিজিটালাইজেশন আর এখনকার মধ্যে কিন্তু আস্তে আস্তে অনেক ডিফারেন্স হচ্ছে। তখনকার প্লেয়ারদের স্কিল, এখনকার প্লেয়ারদের স্কিল কিন্তু আমার জানি না টিউবাই পয়েন্ট অফ ভিউতে, কোচেস পয়েন্ট অফ ভিউতে কী বলবেন। আমার কাছে মনে হতো তখন বিনোদন শুধু ফুটবলই ছিল,
এবং প্রত্যেকটা প্লেয়ার, বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের নামে নামে ভিউ কার্ড হতো, অনেক কিছু হতো, সব প্লেয়ারদের নামে মিছিল হতো, ফ্ল্যাগ উঠতো বাড়িতে বাড়িতে। আমরা ঘুরে ফিরে আবার বাংলাদেশে চলে আসছি না, কারণ আমি যে বাংলাদেশের আসপেক্টে আলাপ করলেই কিন্তু আমি বিশ্বকে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পাবো। ফিফা কিন্তু সারা বিশ্বের রিজিয়নগুলোতে একই আইন প্রয়োগ করার কথা বলছে এবং প্রযুক্তিগুলো ইউজ করার কথা বলছে আস্তে আস্তে। তো এই ক্ষেত্রে আগের চেয়ে এররের সংখ্যা কমে আসছে এবং এটা মনে অ্যাডভান্টেজই ভালো হচ্ছে আমার আচ্ছা, আপনি দেশের ফুটবলের কথাই যখন বললেন, আমাদের দেশের ফুটবলে, ঢাকার ফুটবলে, মানে আমার ভাষায় আমি বারবার ঠিক মেনে নিতে পারি না যেটা পেশাদার ফুটবল লিগ কিনা, সো কল প্রফেশনাল লিগে কি ভুলের সংখ্যা কমেছে বলে মনে হয়? আমি তো অবশ্যই বলবো, রেফারিস অ্যাঙ্গেল থেকে আমি বলবো আমরা যদি ফার্স্ট বি লিগ থেকে এখনকার বি লিগ পর্যন্ত আমরা কম্পেয়ার করি, এরর সংখ্যা অনেক কমে আসছে। আগে কিন্তু রেফারিদের কুশপুত্তলিক দাহ করা হতো, অমুক রেফারি চাই না, অমুক এই ডিসিশনে। সে সময় তো উত্তেজনা বেশি ছিল, আবেগ বেশি ছিল, দর্শকদের ভালোবাসা বেশি ছিল। এখন হয়তো ফুটবল থেকে মুখ সরিয়ে, কিন্তু এখন তো প্রযুক্তি ইন্ট্রোডিউস হয়েছে। প্রযুক্তির কারণে কিন্তু একটা টিম তার পরবর্তীতে কমপ্লেইন করেন যে এই ডিসিশনটা এই রেফারি ভালো দেননি, আমার টিম ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিন্তু এখন হয়, আমাদের প্রত্যেকটা ম্যাচে অ্যানালাইসিস হয়, যেটা আগে ছিল না। এখন কিন্তু আগের তুলনায় আমি বলবো এরর সংখ্যা কমে আসছে এবং শিক্ষিত রেফারিরা আসছেন বাংলাদেশে এবং দে আর ডুইং গুড, ডে বাই ডে দে আর ডুইং গুড। আপনার কি মনে হয় যে প্রযুক্তির কল্যাণে আপনি মাঠে না যেও হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখার সুযোগ হচ্ছে টেলিভিশনের সৌজন্যে বা যে কোনোভাবেই হোক? আপনি কি একমত যে আসলে রেফারিংয়ের মান বেড়েছে, ফুটবলের মান কমেছে, ভুল কমেছে, কিন্তু ফুটবলের মান বাড়েনি? না, রেফারিং মান ডেফিনেটলি ইমপ্রুভ করেছে, এটা অস্বীকার করবে, ওর সঙ্গে আমি 100% একমত। যেন রেফারিং যে আগে রেফারিং করতেন কারা, সরকারি অফিস করে এসে হয়তো একজন ব্যাংকে চাকরি টাকরি করে একদম এসে। লেখাপড়া জানতো না এরকম লোকজন আমি জানি, নাম বলবো না। আচ্ছা, তারপরে খুব মানে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছুই, মানে ওই কোনো ওইটাই তাদের মানে কীভাবে যে তারা রেফারিং করতো, এখন ভাবলে আমার আশ্চর্য লাগে যে কীভাবে তারা রেফারিং এই জায়গায় আসছিলেন। যাই হোক, এখন যারা আসছে তাদের মানে আমি তাদের অনেককে আমি চিনি, অনেকের সঙ্গে পার্সোনাল মানে আমার জানাশোনা আছে, আমার সঙ্গে কথাবার্তা হওয়ার সুযোগ হয়েছে। তাদের মানে তারা সবাই এখন আগের রেফারিদের থেকে অনেক বেশি কোয়ালিফাইড, পড়াশোনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে তারা অনেক বেটার। এবং তারা এটাকে আগে কিন্তু এই মানে এটা শখের ব্যাপার ছিল অনেকটা। হ্যাঁ, কালো একটা হাফ প্যান্ট পাবে, একটা শার্ট পাবে, বা হাতে একটা অথরিটি নিয়ে আসলো, কিন্তু তাদের ওই জায়গাটাই তারা মনে করতো যে বিরাট একটা ব্যাপার। কিন্তু এখন যারা আসে তারা মানে তারা কোয়ালিফাই, তারা এটা ট্রেনিং নিয়ে আসে, তারা একটা জায়গায় পৌঁছাতে হয়, তারপরে তারা রেফারিং করতে পারে। এবং অবশ্যই আমি বলবো যে এরার তো অবশ্যই অনেক কমেছে, তারপরে যে ভুল হয় না, নট দ্যাট। আগে এখন তো আনইনটেনশনাল হয়। আগে আমি আমার খেলোয়াড় জীবনে ইন্টেনশনাল মিস্টেক দেখেছি, পারপাসলি করেছে, কারণ অনেক দল সাপারার, হ্যাঁ পারপাসলি করতো। হ্যাঁ, সেটা আমি ওই জন্য আমি আর প্রথমেই বলেছিলাম যে আমি নাম বলবো না। যাই হোক, এখন এরর তো কমেছেই। এখন আমাদের দর্শকরা মাঠে যায় না, আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ড কমেছে কি বেড়েছে সেটা অন্য ব্যাপার। এখন এটার জন্য কি আমাদের এই যে আপনাদের প্রযুক্তি, এইসব এই স্যাটেলাইট টিভি, আমরা যেমন ওদিন বাসায় বসে বায়ার্ন মিউনিখ এবং রিয়ালের খেলা দেখলাম, পরের ম্যাচ দেখলেন ধরেন জুভেন্টাস, বার্সেলোনা এবং বার্সেলোনা এন্ড জুভেন্টাসের খেলা দেখলাম। এখন এই খেলা দেখার পর আমি কারো আমাদের বর্তমান খেলোয়াড়দের শ্রদ্ধা জানিয়েই বলছি, এদের আমি এই ওয়াকিং ফুটবল আমি দেখতে যাব কেন? ওয়াকিং ফুটবলের যে মান, সেই সঙ্গে কাজটা কঠিন, রেফারিদের মান বাড়ানো। কিন্তু আপনারা তারপরও গোলাম সারোয়ার টিপু যেটা বললেন যে আমাদের রেফারিংয়ের মান বেড়েছে, এই বাড়ার ক্ষেত্রে ভূমিকাটা কাদের? যারা রেফারিং করছেন তাদের নিজের তাগিদ, না আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, ওই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা আছে রেফারিজ অ্যাসোসিয়েশনের? আমার মতে এটা আপনি যদি কোথাও একটা টপ লেভেলে যেতে চান, আপনার নিজস্ব প্রচেষ্টাটা আগে লাগবে। তো নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমাদের তৈয়ব হাসান, যে 19 বছর এএফসিতে রেফারিং করে গেছেন এবং হি বিকেম লিজেন্ড অফ এএফসি, এবং এএফসি তাকে একটা সম্মাননা দিয়েছেন। আমার মনসুর আজাদ ছিলেন আগে, ভালো রেফারিং করেছেন, ইব্রাহিম নেসার, আরও অনেক
নাম করা। আমাদের এই আসার পিছনে কিন্তু আমি যদি লাস্ট 16 ইয়ার্সের কথা বলি, আপনারা হয়তো বা নাম শুনবেন সদ্য প্রয়াত মনিরুল ইসলাম, উনি এএফসির ম্যাচ কমিশনার ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ রেফারি অ্যাসোসিয়েট ছিলেন। উনি সারা বিশ্বে মানে এশিয়ার মধ্যে মানে 144টা খেলার দায়িত্বে ছিলেন। উনি কাছে থেকে দেখেছেন যে কিভাবে রেফারিজ ডেভেলপ করতে হয়। উনার অনেক কিছুই আমাদের রেফারিদের মাধ্যমে উনি চেষ্টা করেছেন, যেটা ফলশ্রুতিতে আমরা চেষ্টা করছি স্টিল। আমরা প্রতিনিয়ত আমাদের যে কোনো কোর্স লিগ শুরুর আগেও কিন্তু আমরা ওরিয়েন্টেশন কোর্স করাই, সেটা রেফারিদের করাই। ইভেন তো প্রত্যেকটা ক্লাবকে প্রতি একদিন করে ডাকি, আমাদের মিস্টেকগুলো আমরা স্বীকার করি, যেই মিস্টেকগুলো হওয়া উচিত না, আর অ্যাজ এ প্লেয়ার তাদের অ্যাটিটিউড কী হওয়া উচিত, তারা এই আইনটা জানে কি না, এই ধরনের আমরা কিন্তু কর্মশালা করে যাচ্ছি। সো আমার মতে মনে হয় এটা একটা কালেকটিভলি একটা এফোর্ট, রেফারিজ, অর্গানাইজেশন, টিম, প্লেয়ার্স, কোচেস, সবার কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচের কারণে কিন্তু আমাদের ফুটবল কিন্তু অনুন্নত হচ্ছে, এটা কিন্তু বলা যাবে না টিপু ভাই। ফুটবল কিন্তু ভালো হচ্ছে, দর্শক সংখ্যা কমে গেছে। দর্শক কেন কমে যাচ্ছে আপনার কি মনে হয়? এটা কিন্তু কেন কমেছে, গোলাম স্যার টিপেরটা কিউ রেখে গেছেন যে হয়তো স্যাটেলাইট টেলিভিশনে অনেক বড় বড় খেলা দেখছেন, তারকাদের দেখছেন, হোক সেটা টেলিভিশনে, এরপরে ওনার ভাষায় কোট আনকোট ওয়াকিং ফুটবল দেখতে কেন যাবে? আচ্ছা, এর পিছনে যদি আমি একটু বলি, আমাদের মাঠ, ফার্স্ট অফ অল স্পিডি ফুটবল খেলতে গেলে মাঠ নেসেসারি। ভালো মাঠ কি আছে বাংলাদেশে? আমার মনে হয় ওই লেভেলের মাঠ নেই। নাইজেরিয়া এবং আর্জেন্টিনা যে খেলাটা খেললো আমাদের দেশে এসে, মেসিদের পক্ষেও কিন্তু ভালো ফুটবল খেলা সম্ভব হয়নি বিকজ অফ দ্য ফিল্ড। তো আমাদের ফার্স্ট অফ অল আমি বলেছি, আপনি ফিল্ডের কথা তুললে কর্তারা তো বলেন যে এটাই এশিয়ার সেরা মাঠ, ভালো মাঠ তৈরি করেছি আমরা। যারা এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেরই দায়িত্বে আছেন তাদের মুখ থেকে যারা বলেন, ওনারা হয়তো বা মাঠ কমিটির কেউ, তো ওনারা যখন বলেন, ওনারা ওয়ার্ল্ডের অন্যান্য দেশে গেলে কি বলবেন ওই মাঠের সাথে তুলনা করলে? আমাদের মাঠটা আন্তর্জাতিক খেলার জন্য যোগ্য, এই জন্যই এখানে ইন্টারন্যাশনাল ম্যাচেস কিন্তু অধিকতর ভালো নয়। ভালো। আচ্ছা, আমরা আবার সেই রেফারিং এর কথাই ফিরবো, কিন্তু সময় শেষ। গোলাম স্যার টিপু, আপনার কি মনে হয় যে বাংলাদেশের রেফারিং এর মান বাড়লো, ফুটবলের মান কমলো, আপনার ভাষায় হয়তো স্যাটেলাইট টেলিভিশনের কারণে এই যে বিতর্ক রেফারিং নিয়ে, সেটা বড় ম্যাচ, হয়তো বিশ্বকাপ আসছে, বিশ্বকাপের সময় এরকম অনেক আলোচনা হবে, আলোচনা সমালোচনার ভিতর থেকেই এগিয়ে যায়, কিন্তু তারপরও যে বিশ্ব ফুটবলেও কি রেফারিং এর মান বেড়েছে? হ্যাঁ, ডেফিনেটলি বেড়েছে। আপনি কয়টা বিতর্ক দেখেন এখন? বলতে পারেন যে এটা তো এত বড় ইম্পর্টেন্ট একটা ম্যাচ, মানে সেমিফাইনালে যাবে, কারণ দুর্দান্ত দুইটা দল, দুই দেশের, তারাই এটা ঠিক আছে, এটা আমি ধরে নিলাম যে একটা মিস্টেক হয়েছে, রেফারি মিস্টেক। কিন্তু আপনি আগের ম্যাচেও তো ছিল যে পেনাল্টিটা, যেটা ওটা নিয়ে অত বেশি কথাবার্তা হয়নি। আচ্ছা, যার কারণ কি, রিয়াল মাদ্রিদ ওই ম্যাচ ওই অবস্থাতেও জিতে চলে আসছিল বলে। আচ্ছা, এটার জন্য না হলেও যদি ওই ম্যাচ কোনো মানে রিয়াল মাদ্রিদ যদি পয়েন্ট, একইভাবে বার্সা নিজের মাঠেও গোল করতে পারে, কোনো আলোচনা ওখানে ওই মাঠে হেরে আসছে। এই জন্য আর কি এখন আপনি গত সিজনটাই বলেন, গত 2017 সনে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্ডেসলিগা, এমন আমরা একটা আপডেট পাই তো সবসময়, ইন্টারনেটের জন্য হোক, যে কোনো কারণে হোক, আমরা সবটা আপডেট জানতে পারি, আপডেট আমরা পাই। কি এমন রেফারিদের এগেইনস্টে কোথায় খুব বেশি বিতর্ক হয়েছে? হয় নাই তো। এখন এটা একটা হয়েছে এবং খুব একটা ভাইটাল ম্যাচে হয়েছে, সেই জন্য আমরা আলোচনা হচ্ছে। আমাদের আলোচনা শেষ, একেবারেই শেষ। সুতরাং আপনাদের শুধুই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং একই সঙ্গে আমি নিশ্চিত যে দর্শকরা অনেক কিছু জানলেন, যেটা যে সাদা চোখে দেখা এবং রেফারির চোখে দেখা এক নয়। সুতরাং ভুল হতেই পারে, সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত সেটা হয়তো আপেক্ষিক, এক একজনের মতন ব্যাখ্যা করবেন, কিন্তু আপনাদের ব্যাখ্যা থেকে যা বেরিয়ে এলো সেটা নিয়ে, এটাও বোধহয় ফুটবলের এক সৌন্দর্য, একটা ভুল একটা সিদ্ধান্তের কারণে আজকের আলোচনা। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, কৃতজ্ঞতা আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। আগামীতে দেখা হবে সেই প্রত্যাশা রেখে সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।